সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা এখনো পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে যে একাধিক লোক এর মধ্যে ইনভলভ হয়ে আছে। কিন্তু এখনো পর্যন্ত যে ফরেন্সিক রিপোর্ট সকলের সামনে চলে এসেছে, আদালতে পেশ হয়েছে, তা থেকে তো একটা সন্দেহ তৈরিই হচ্ছে যে ওইটা অকুস্থল নয়। ওনারা ধ্বংসের পক্ষে, আমরা সৃষ্টির পক্ষে। ওরা চাইছেন যে এই অভিযুক্তকে, এই কনভিক্টকে ফাঁসি দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে। আমরা চাইছি যে সকল অপরাধী সামনে আসুক, তারপরে বিচার হোক পুনরায়। ওয়েলফেয়ার স্টেটে, আমরা তো ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করি আমাদের সংবিধান মতে। সরকার কি ফাঁসি আদৌ চাইতে পারেন না? এই অসন্তোষ তো আমরা শুরু থেকেই বলছি। আপনারা জানেন যে শুরু থেকেই একদিকে একটা নির্দেশ করে দেওয়ার চেষ্টা করেছে সবকটি তদন্তকারী দল, সেটা কলকাতা পুলিশ বলুন বা সিবিআই বলুন, যে একজনই অপরাধী। আসলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা এখনো পাওয়া গেছে তাতে বোঝাই যাচ্ছে যে একাধিক লোক এর মধ্যে ইনভলভ হয়ে আছে। এই যে একাধিক অপরাধীর কথা আমরা বলছি, সেটা কিন্তু সিবিআই অস্বীকারও করছে না। যদিও তাদের যে তদন্তের গতিবিধি, তা যদিও অন্যের কাছে সকলের কাছে মনে হবে যে আসলে একটা দিকেই দিক নির্দেশ করছে, বা সিবিআইও সেটাই বোঝানোর চেষ্টা করেছে, যার জন্যে সাপ্লিমেন্টারি চার্জশিটও উইদিন টাইম দেয়নি। কিন্তু সিবিআই এটা অস্বীকারও করতে পারছে না যে আরও তদন্তের প্রয়োজন, সেই জন্য সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য কোর্টের কাছ থেকে প্রার্থনাও করেছে। এখন সেই জায়গায় যখন আমরা দাঁড়িয়ে আছি, সেখানে তদন্তকে এক্সপিডাইট করতে হবে, আরও দ্রুত নিষ্পত্তি করতে হবে, এবং যারা আরও অপরাধী আছে, যাদের ক্লুজ পাওয়া যাচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে, তাদেরকে ইমপ্লিকেট করতে হবে, এই তদন্তের আওতায় নিয়ে আসতে হবে এবং আদালতে তুলতে হবে। সিবিআই এর আইনজীবী তুষার নায়ের তাকে বলতে শোনা গেল যে আবেদনপত্রে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর তাদের কাছে আছে, তবে এই সময় সেই সব প্রশ্নের উত্তর অভিযুক্তের পক্ষে যেতে পারে, তাকে সাহায্য করতে পারে। এই ধরনের স্ট্রে কোনো মন্তব্য আমার কাছে মনে হয়েছে। আসলে আমরা যারা আইনজীবী, আমরা প্রতিনিধিত্ব করি আমাদের মক্কেলকে। তুষার মেহতাও তার মক্কেলে হয়েই রিপ্রেজেন্ট করছেন। এখন অনেক সময় হয় মক্কেলরা অনেক কথা বলে দেন, কিন্তু তার সাপোর্টে রেকর্ড থাকে না। তো সেই জন্যেই আদালতে যখনই কোনো আমরা বক্তব্য পেশ করি, তখন একটা হলফনামার আকারে পেশ করি। সাধারণভাবে এই একটা মন্তব্য যখন বার থেকে যায়, তার রেসপন্সিবিলিটি কোনো মক্কেল নেয় না। ফলে তুষার মেহতার সঙ্গে তার মক্কেলের যে কথাবার্তা হয়েছে, তার প্রেক্ষিতে উনি হয়তো কোনো কথা বলতেই পারেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার মক্কেল কোনো কথা, সেটা সিবিআই হতে পারে বা ইউনিয়ন গভর্নমেন্ট হতে পারে, হলফনামা করে সে কথা বলছেন, সেই কথাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। কলকাতা হাইকোর্ট এই মামলা বিচারাধীন, তাহলে এই মামলা কি বন্ধ করে দেওয়া হবে? এই প্রশ্ন নির্যাতিতার পরিবারকে করতেছে। দেখুন, সুপ্রিম কোর্ট যখন এই মামলার কগনিজেন্স নেয়, তখন কলকাতা হাইকোর্ট অলরেডি 3টি মামলা শুনানি, যে এই 3টি মামলার মধ্যে ভিকটিম পরিবারের একটি মামলা ছিল, সেই মামলা শুনানির পরে তদন্ত সিবিআইকে করার নির্দেশ দেয় এবং সেই তদন্তের রিপোর্ট ফাইল করতে বলে কলকাতা হাইকোর্ট। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই বিষয়ক কোনো ঘটনার কগনিজেন্স নেওয়াটাকেই আমি সমর্থন করছি না। ফলে সুপ্রিম কোর্টে যদি যে মামলা হাইকোর্টে চলছে, হাইকোর্ট কগনিজেন্স নিয়েছে, হাইকোর্ট অর্ডার পাস করেছেন, সেই মামলা যদি সুপ্রিম কোর্ট নিয়ে নেন, তাহলে যেটা আইনের ক্ষেত্রে ঘটে, আমার মক্কেলের অধিকার আছে এই বিষয়ক কোনো ঘটনা নিয়ে সিঙ্গেল বেঞ্চের কাছে মামলা দায়ের করা। সিঙ্গেল বেঞ্চের রায়ে অসন্তুষ্ট হলে ডিভিশন বেঞ্চে অসন্তুষ্ট হলে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। তাহলে একটা ঘটনার বিষয়কে যখনই সুপ্রিম কোর্ট সরাসরি নিয়ে নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার মক্কেল দুটি ফোরাম অ্যাটলিস্ট সে লুজ করছে। এই দুটি ফোরাম আইনে তার পাওনা আছে। তাহলে এই আইনে যে অধিকার আমার আছে, যখনই সুপ্রিম কোর্ট এই ধরনের ঘটনার কগনিজেন্স নিয়ে নিচ্ছে, তখন আমি কিন্তু মক্কেল হিসেবে, আমার মক্কেল সে দুটি ফোরাম লুজ করছে আইনে। সেটা আমার কাছে মনে হয় ঠিক নয়। সুপ্রিম কোর্ট একটা পরিস্থিতিতে
যেহেতু দেশব্যাপী আলোড়ন পড়েছে, কগনিজেন্স নিয়েছে, কিন্তু আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের উচিত হাইকোর্টের কাছে ফেরত দেওয়া, যাতে আমার মক্কেল প্রতিটি ফোরামে তার যা গ্রিভান্স সেটাকে অ্যাডজুডিকেট করার জন্য যে পৌঁছাতে পারে। কতটা আশাবাদী সে ব্যাপারে আপনি? এটা তো পুরোটাই বিচারকদের উপর নির্ভর করছে। আমরা আইনজীবীরা আমরা বিচারকদের সামনে আমাদের কেসকে প্লেস করতে পারি, বিচারকদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আইন এবং তার সামনে যে রেকর্ডস থাকে তার নিরিখে, এবং অবশ্যই সেটাকে র্যাশনালিটি দিয়ে বিচার করতে হয়। সঙ্গে আমার শেষ একটা প্রশ্ন হচ্ছে, একদমই আমি একজন ব্যক্তি যিনি খুব চর্চার মধ্যে ইতিমধ্যে, অ্যাডভোকেট ইয়াস জালান, তিনি এর আগে বলছিলেন যে তিনি সঞ্জয় রায়ের হয়ে এই মামলা লড়বেন, সঞ্জয় রায়ের পক্ষে, কিন্তু অন কন্ট্রারি সাম্প্রতিককালেই তাকে একটি ইন্টারভিউতে বলতে শোনা গেল যে তিনি জানিয়েছেন আমাদেরকে যে তিনি সঞ্জয়ের হয়ে উনি যদি শেষ পর্যন্ত দাঁড়াতে না পারেন তবে তিলোত্তমার মা বাবাকে উনি সাহায্য করবেন, তথ্য নেই, কারণ উনি সব জানেন। কিভাবে দেখছেন? না, একজন আইনজীবী তিনি তো সাহায্যের জন্য এগিয়ে আসতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে সঞ্জয়ের যিনি আইনজীবী তিনি তিলোত্তমার আইনজীবী হতে পারেন না। তার কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তিলোত্তমার যারা আইনজীবী তারা অপরাধীদের সাজা চাইছে, আর সঞ্জয়ের আইনজীবী যিনি অভিযুক্ত হয়েছেন এবং পরবর্তীকালে কনভিক্ট হয়েছেন তিনি চাইছেন তার মক্কেলের এই সাজা থেকে মুক্তি। ফলে দুজনের মধ্যে বিরোধ আছে, একজন মুক্তি চাইছে, একজন সাজা দিতে চাইছে। ফলে যিনি মুক্তি চাইছেন তিনি যিনি সাজা দিতে চাইছেন তার পক্ষে হয়ে সওয়াল করতে পারেন না, আইনে সেটা পারমিসিবল নয়। একদমই। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন থাকছে এই প্রসঙ্গে, ইয়াস জালানকে বলতে শোনা যাচ্ছে, তিনি একদম স্পষ্টত বলছেন এবং খুবই কনফিডেন্টলি যে অকুস্থল সেমিনার কক্ষ ছিলই না। আপনারা কি সঙ্গত করেন? সেই প্রসঙ্গে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে। এইটা আসলে যারা তদন্তকারী দল তাদের দায়িত্ব খুঁজে বার করা যে এটা একই কিনা, কিন্তু এখনো পর্যন্ত যে ফরেন্সিক রিপোর্ট সকলের সামনে চলে এসেছে, আদালতে পেশ হয়েছে, তা থেকে তো একটা সন্দেহ তৈরিই হচ্ছে যে ওইটা অকুস্থল নয়। একদম। সেখানে আমি শেষ কয়েকটা প্রশ্ন রাখবো। তিলোত্তমার ঘটনায় একদম দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের ফাঁসি চাননি মৃত চিকিৎসকের পরিবার এবং আপনারা প্রত্যেকেই। কলকাতা হাইকোর্টে সেই কথা উল্লেখ হওয়ার পরেই একদম ক্রমাগত শাসক দলের আক্রমণের শিকার হতে হচ্ছে নির্যাতিতার পরিবারকে, সঙ্গে আপনাদেরকে, এবং কোমর বেঁধে এক যোগে আক্রমণের ময়দানে নেমেছেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি। আর এবার তাদের দলেই নাম দেখানেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি তিলোত্তমার বাবা মাকে উদ্দেশ্য করে বলছেন যে তিলোত্তমার মা বাবার ক্ষতিপূরণ লাগবে, যদি ক্ষতিপূরণের টাকা প্রয়োজন হয় তাহলে মানুষ সরকার দেবে। কি বলবেন? ওনারা ধ্বংসের পক্ষে, আমরা সৃষ্টির পক্ষে। হ্যাঁ, যবে থেকে এই ঘটনা ঘটেছে তবে থেকেই অভিযোগ উঠছে, তদন্তের নথি, যে এই ঘটনা সংক্রান্ত যা নথি সেই এভিডেন্সেস সেগুলো ডিস্ট্রয় করা হচ্ছে। ফলে ধ্বংসের যে এই উদাহরণ, সেই উদাহরণ আমরা এই ঘটনার শুরু থেকে দেখছি। আর আমরা বলছি যারা তাদের দায়িত্ব ছিল সেগুলোকে সংরক্ষণ করা। ওরা চাইছেন যে এই অভিযুক্তকে, এই কনভিক্টকে ফাঁসি দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে। আমরা চাইছি যে সকল অপরাধী সামনে আসুক, তারপরে বিচার হোক পুনরায়। আমার তিনটে প্রশ্ন। তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায় তিনি বলছেন একদম রীতিমতো, তুমি স্পেসিফিক্যালি, যে তিলোত্তমার মা বাবা প্রথমে বলছিল ওকে, অর্থাৎ সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে, ওকে ফাঁসি থেকে বাঁচানোর চেষ্টা করেছেন তৃণমূলের বড় বড় মাথারা, রাজ্য কোর্টে চলে গেল ফাঁসি চেয়ে, সিবিআই কোর্টে চলে গেল ফাঁসি চেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন ফাঁসি চাই। এখন যখন ফাঁসি হলো না তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত তারা কেন ফাঁসি দেওয়া, সঞ্জয়ের ফাঁসি হলে তথ্য প্রমাণ দেখতে হবে। আপনারা যে কথা বলছেন তার কন্ট্রাডিকশন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসি চাইছেন, রাজ্য সরকার ফাঁসি চাইছেন। আমার একটা প্রশ্ন রইল যে ওয়েলফেয়ার স্টেটে, আমরা তো ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করি আমাদের সংবিধান মতে, সরকার কি ফাঁসি আদৌ চাইতে পারেন? এই প্রশ্নটা রইল। একদমই। আমার সাথে দুটো প্রশ্ন। কুণাল ঘোষকে বলতে শোনা গেল যে কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে একদম সরকার বিরোধী, মুখ্যমন্ত্রী বিরোধী রাজনীতি করছেন, তাদের পাল্লায় পড়বেন না একদম নির্যাতিতার বাবাকে তিনি বলছেন, প্ররোচনায় পা না দেওয়ার কথা বলছেন। সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটাও তদন্তে আসা উচিত বলে মনে করছেন কুণাল ঘোষ, এবং
ওনারা বিশেষ করে নির্যাতিতের পরিবাররা কার সঙ্গে কথা বলছেন, কারা কি শেখাচ্ছে, কোন কারণে কি বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, এই গোটা বিষয়টি তদন্ত আসা উচিত বলে মনে করছেন, কি বলবেন? আপনাদের মাধ্যমে কুণাল ঘোষের কাছে একটা প্রশ্ন রইল, যে ইতিহাসের পাতা উল্টালে যখন উনি প্রিজন ভ্যানে দরজায় চিৎকার করতে করতে বলতেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সেই ইতিহাসের পাতা উল্টে যদি আবার আজকের পরিস্থিতিকে ফিরে দেখা যায়, তাহলে কি উনি একই কথাই বলতেন? আর শেষ প্রশ্ন আপনার কাছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে উনি ফাঁসি চাইলেন না, তাহলে উনি কি চাইছেন? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি যদি রেপ করে খুন করা হয়, তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই কি উনি চাইছেন? যেহেতু ওনার মেয়ে, নির্যাতিতার পরিবারকে উদ্দেশ্য করে বলছেন, যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গিয়েছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে দোষীর ফাঁসি সাজা হবে না বলা হচ্ছে। আসলে ওনারা এখন রাজনীতি করছেন, নির্যাতিতার পরিবারকে বলছেন খুব ভালো রাজনীতি করছেন। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর যে দলিলটি সারা ভারতবর্ষ জুড়ে স্বীকৃত হয়েছে, তার নাম হচ্ছে আমাদের দেশের সংবিধান। আর এই সংবিধান হচ্ছে আমাদের দেশের একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলিল। ফলে এই আমরা যে রাজনীতির কথা বলি, যে রাজনীতি বিচার চাইতে পারে অভয়ার, যে রাজনীতি স্বতন্ত্র তদন্তের দাবি করতে পারে, যে রাজনীতির অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই রাজনীতি আমরা করি, আর আগামী দিনেও সেই রাজনীতি করব। কিন্তু ওনারা যে রাজনীতির কথা বলছেন, তা আমাদের দেশের সংবিধান স্বীকৃত নয়। ফলে সে কথা ওনারা বলতেই পারেন, তবে এদেশের বাইরে গিয়ে বললেই ভালো হয়।